আচ্ছা, তুমি যে এতগুলো বাড়ি তোমরা চেঞ্জ করেছো, বেশ কয়েকটা, সবগুলো ভাড়া বাড়ি ছিল তোমাদের, হুম লাস্টে এটা সে কিনলে। হুম তো ভাড়া বাড়ি মানে কিনতে তো আগেও পারতে, মানে তার রিজনটা কি ছিল মানে? আমার হাসবেন্ডের একটা ছিল যে প্রাইভেট কোনো এতে বাড়ি কিনবে না। গভর্নমেন্ট সব জায়গায় আমরা এপ্লাই করতাম যখনই গভর্নমেন্ট অ্যাডভার্টাইজ করতো। ধুর, প্রিন্সিপাল। হ্যাঁ, লটারিতে উঠতো না আমাদের নাম কোথাও। আচ্ছা, এটা একটা ব্যাপার ছিল, এটা আমি তো এখনো মানি। আহ, সেটা হচ্ছে যে চেষ্টাও করতাম আমরা, বেশি অনেকেই চেষ্টা করতো যে স্কুল আর বাড়ির ডিস্টেন্স। হ্যাঁ, যত কম হয় তত ভালো। আমার তোমার কি হাসবেন্ডের, হচ্ছে, তোমরা কি করতে? হ্যাঁ, আমার হাসবেন্ডেরও এটাই মত ছিল। যে যদি পরিশ্রম হয় বেশি যাতায়াতে তখন পড়বে কখন? এটা আমরাও মানতাম। আমার বাবা একটা কথা বলতেন যে অত বেশি টিচারের কাছে যাও তো তুমি নিজে কখন পড়বে? একদম। সব সাবজেক্ট যদি একটা করে হ্যাঁ, টিচার থেকে 8খানা টিচার হয়ে গেল, তারপর? সেটা আমরাও মানতাম। সেইজন্য আমরা 8 পর্যন্ত কোনো টিচার দিইনি। তারপরে লাভিকে দিয়েছিলাম সায়েন্স গ্রুপে পড়ার জন্য। আর বান্টি নিজেই চুজ করেছিল যে অভিযান বাবুর কাছে বাংলা পড়বে বলে, আর দীপঙ্কর বাবুর কাছে অঙ্ক করে। নিজেই। তার মানে এই যে তখন আহ, এটা ওর সামনে দেখেছি, আমাদের স্কুলে দুটো বাস ছিল, পাবলিক ট্রান্সপোর্টেই যাতায়াত করতো গাড়ি, মানে তখনকার দিনে একরকম ছিল। কিভাবে হতো তখন তোমাদের ওই ধরো তোমাদের স্কুলে কটা বাস ছিল? আমাদের স্কুলের নিজস্ব কোনো বাস ছিল না। আচ্ছা, তাহলে স্টুডেন্টরা পাবলিক ট্রান্সপোর্টেই আসতো? পাবলিক ট্রান্সপোর্টে আসতো, আর তাছাড়া প্রাইভেট পুল কার ছিল। সেইগুলোতেই আসতো। হ্যাঁ, আমাদের পাঠাগণে দুটো বাস ছিল, যতদূর মনে পড়ছে। এবং সেটা খুব ইন্টারেস্টিং আর কি, একটা সাউথে যাবে, একটা সল্টলেকের দিকে যাবে, এরকম একটা ব্যাপার ছিল আর কি। হ্যাঁ, তাছাড়া আমার মনে পড়ছে না সাউথ এই তো কোনো বাস ছিল বলে। এখন যেমন একটা অবশ্য ১, ২, ৩, ৪, ১০, গুণে ১১ শেষ করতে পারবেন না। গুণে শেষ করতে পারে না স্টুডেন্টও। তো বোধহয় 75 ও 76 নাম্বার পর্যন্ত আমি দেখেছি বাস। বাস ৭৫টা বাস তুমি সকালে একবার এখানটায় দাঁড়িয়ে দেখবি। শুধু। সব ছেড়ে দেবো, বাসের ব্যবসা করবো ভাবছি। এটা তোমাকে এই প্রশ্নটা করা খুব ইন্টারেস্টিং, কারণ যেহেতু মেশো নিজেও ইন্স্যুরেন্স বা এর সঙ্গে ফিনান্সিয়াল, কিন্তু আমাদের একটা, এটা নন পলিটিক্যাল প্রশ্ন, টার্মটা হলো এখন এটা এমন হয়ে গেছে কিছু বলে পলিটিক্যাল হয়ে যাবে। সত্যি প্রত্যেক বাড়িতে একটা লক্ষ্মীর ভাড়ার থাকতো আর কি, প্রত্যেক মা মাসি সবার কাছেই, আর আমারও আছে। তোমার কাছে নিশ্চয়ই থাকতো। ওরা কি আছে। আগের অভ্যেস, সেটা এটা আগে থেকেই তোমাদের ছোটবেলা থেকে অভ্যেস করানো হতো? আগে তো একটা লক্ষ্মীর ভাড়া সে একটা থাকতোই, লোকের পয়সা ফেলতো আর কি। হ্যাঁ, তারপর একটা খুচরো পয়সা একটা ভাঙা হতো, আর একটা এর ব্যাপার, আর একটা লক্ষ্মীর ভাড়া আসতো। আমার বাবা একটা নিয়ম করেছিলেন যে তুমি খুচরোগুলো জমাবে, সেই খুচরোগুলো আমার দিয়ে দেবে, আমি তোমার পয়সা কয়েনে দিয়ে দেবো, তারপর ফেলে দেবো। এটা তোমাদের সময় কিভাবে ছিল এই ফরম্যাটটা? ফরম্যাটে ওইরকম লক্ষ্মীর ভান্ডার। আমাদের সময় লক্ষ্মী পুজোর দিন ওটা ভাঙা হতো। যখন আমরা ফ্যামিলিতে সবাই একসঙ্গে থাকতাম, লক্ষ্মী পুজোর দিন ওটা ভাঙা হতো। হ্যাঁ, ওইটা দিয়ে পুজোর কিছু কাজ টাজ হতো পরে। আর ব্যক্তিগতভাবে অ্যাজ এ গৃহবধূ সেটা আমি এখনো, মেনটেন লক্ষ্মীর করি। ভান্ডার আছে আমার, এখনো আমি পয়সা রাখি তাতে। এই না, আমি বোঝাচ্ছি যে সেভিং এর গল্পটা চেঞ্জ হয়েছে, মানে এখন লোকে বাড়িতে টাকা ফেলে রাখে, অ্যাকচুয়ালি টাকাটা ডিভ্যালুড হয়ে যায়। লোকে বলে যে এইখানে রাখো সেইখানে রাখো। সেভিংটা কিন্তু আমাদের খুব কম ছিল। কারণ আমার হাসবেন্ডেরও সেভিং এর নেশাটা খুব একটা ছিল না। হ্যাঁ, মানে যেটা বলে যে লিভিংটা খুব ভালো হবে, আহ, মানে লিভ এই লাইক কিং সাইজ, যতদিন বাঁচবো কিং সাইজ ওই অ্যাকচুয়ালি। রকমই ওনার অ্যাটিটিউড ছিল। এটা ইন্টারেস্টিং। আর তাছাড়া ফ্যামিলি রেসপন্সিবিলিটিস এত ছিল। কারণ আমার বিয়ের কিছুদিন পরে ওনার বড় ভাই আর পরের ভাই ওরা আলাদা হয়ে গেল। তো পুরো ফ্যামিলি রেসপন্সিবিলিটিটা আমাদের উপর এসে গেল। সেই জন্য তখন আমাদের খুব সাফার করতে হয়েছে ফিনান্সিয়ালি। আর তখন তো মাইনে সাংঘাতিক বড় না কিছু না না, ছিল না, সাধারণ। আমার বাবার একটা সেই হিসেবের সময় খাতা আছে, বাবা এখনো হিসেব লেখেন। তো পুরোনো হিসাবের খাতাগুলো দেখলেই সেটা বোঝা যায় আর কি, খুবই ইন্টারেস্টিং কতগুলো হ্যাঁ, আমার ডেটা সামনে হাসবেন্ডের আসে। হিসেবের খাতাটা এটা খুব ইন্টারেস্টিং দলিল সময়ের। একদম। আচ্ছা, একটা কথা বলো, সেই সময় ধরো এই স্কুলটা, তুমি ইংলিশ মিডিয়াম স্কুল ছিল কি ওটা, শুধু বেঙ্গলি মিডিয়াম ছিল না? তো তখনকার দিনে
তুমি বাইরে থেকে একটা অবজেক্টিভলি ইংলিশ মিডিয়াম স্কুল আর বেঙ্গলি মিডিয়াম স্কুল খুব লোকে কি আলাদা চোখে দেখতো? হ্যাঁ, একটু আলাদা চোখে দেখতো। কারণ কি জানো? বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোতে এখন অবশ্য আরো খারাপ হয়েছে। পড়াশোনাটা খুব একটা ঠিকমতো হতো না। আচ্ছা। একটা যেটা হয়েছিল লেফট ফ্রন্ট আমলে যেটা হয়েছিল। এই টিচাররাও সব এই পার্টির কাজেই বেশি ব্যস্ত থাকতো। রাদার দ্যান টেকিং ক্লাসেস। এটা খুব একটা উম মানে কি বলবো এটা? ডার্কার সাইড অফ এডুকেশন বলা যায়। এগুলো আমরা এডুকেশন দেখেছি, এগুলো আমার নিজের চোখে দেখেছি এগুলো। কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ভীষণ স্ট্রিক্ট ছিল পড়াশোনা। অসম্ভব খাটুনি ছিল আমাদের যেটা পড়াশোনার প্রাইভেট ব্যাপারে। তার মানে তুমি বলছো প্রাইভেট, প্রাইভেট স্কুলগুলো প্রাইভেট ইংলিশ হ্যাঁ। মিডিয়াম ছিল আর বেঙ্গলি মিডিয়াম স্কুলে যেহেতু গভর্নমেন্টের গভর্নমেন্ট স্কুল ছিল ছিল। অতএব হুম। যেটা এখনো আমার ধারণা হ্যাঁ, এখনো একই আরো অবস্থা। খারাপ হয়েছে কি ভালো কিছু হ্যাঁ, জায়গা ছিল না। কিন্তু তখন কি এই যে অনেকে একটা ছিল যে সত্যি এটা এটা মাইনের ভীষণ ডিসক্রিমিনেশন ছিল। গভর্নমেন্ট স্কুলগুলোতে অনেক বেটার তাই টাকা দিত। একটা খুব ইনসিডেন্ট বললো এর আমি আমার বাবার সঙ্গে করে বললাম যে বাবার একটা স্যুট বেরোলো দর্শন কোম্পানি, তাই খোঁচা মারলাম কবেকার এটা, দেখলাম ওটা আমার থেকে বয়সে 1 বছরের ছোট, 1972 সালে। মানে এই যে একটু আগে তোমার বাবা বা এ সম্বন্ধে কথাগুলো হচ্ছিল, তখন কিন্তু বাঙালি ধুতিও পড়ছে আবার স্যুটও পড়ছে। স্যুটও পড়ছে, বাংলা বলছে, ইংলিশ মিডিয়াম স্কুলে বলছে। এই ব্যাপারটা তুমি কিভাবে দেখেছো? মানে তোমাদের চোখে পড়েছে? এটা কি কলোনিয়াল হ্যাংওভার? অনেকটা ছিল কমিউনাল হ্যাংওভার। অনেকটা ছিল। কমিউনাল না, কলোনিয়াল হ্যাঁ, হ্যাংওভার। কলোনিয়াল 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 হ্যাংওভার। হ্যাঁ। আমার বাবার তো খুব ছিল। কারণ আমি তোমাকে বলেছি বাবার সব এই যে অ্যাংলো ইন্ডিয়ান বন্ধুরা ছিল পিয়ারসন সুরিটা অ্যান্ড অল দ্যাট। বাবা ক্যালকাটা ক্লাবের মেম্বার ছিল। হুম হুম। আ তো সেইখানে বাবার সব এদের সঙ্গে খুব মেলামেশা ছিল। যখন কলকাতায় আসতো। কিন্তু বাবাকে স্যুট পড়তে কিন্তু আমি কখনো দেখিনি। আচ্ছা, মনে পড়ছে না তোমার? মনে পড়ছে না আমার। তখন যারা একটু ইংলিশ বা একটু ব্রিট, তারা কি একটা এই বাঙালিদের একটা একটু হেয় চোখে দেখতে বলে তোমার মনে হয়? আমি 60-70s এর কথা বলছি। সেরকম কোনো ইয়ে পাইনি। তখন ওর ডিমার্কেশনটা অত কিছু হয়নি। একটা আমরা ভাবতাম, এটা আমি এখনো শুনি, খুব ইন্টারেস্টিং। আমি যে স্কুলে পড়েছি সেখানে ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম দুটোই ছিল। আমি এখনো কোনো বন্ধুদের আলোচনায় কিছু হলে আমায় শুনতে হয়, "তো ওকে বলে লাভ নেই, ও তো ইংলিশ মিডিয়াম।" মানে somehow এটা একটা সাইকোর মধ্যে ঢুকে গেছে, সাইকোলজির মধ্যে যে ইংলিশ মিডিয়াম যে পড়ছে বা কি তার হয়তো এটা সম্পূর্ণ ভুল ধারণা, ১ম এই বলে রাখা ভালো। যে সে as if যেন মেধা বা এতে একটু বেটার দেন বেঙ্গলি মিডিয়াম। এটা বোধহয় এটার একটা ছবি। মানে এই বাইরের বেঙ্গলি মিডিয়ামের ছবি লোকে একটা। জানো একটা খুব ইন্টারেস্টিং থিং হচ্ছে যে ইংলিশ মিডিয়াম স্কুলস গুলো, হ্যাঁ? সেখান থেকে কিন্তু তুমি খুব ভালো এ এ যে এটা পরবর্তীকালে কেরিয়ার খুব ভালো করেছে, সেরকম কিন্তু খুব কম পাবে তুমি। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। কিন্তু যারা এই গভর্নমেন্ট স্কুল থেকে এসছে, বিশেষ করে গভর্নমেন্ট স্কুলে তো অনেক মানে স্টলওয়ার্টস আছে ওখানকার। বন্ধু স্কুল খুব একটা নামকরা স্কুল কিছু নয়। কিন্তু এইসব স্কুলের স্টুডেন্টরা কিন্তু যারা ওপরের দিকে ছিল, তারা কিন্তু খুব ভালো করেছে। কারণ কি বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোতে একটা জিনিস ছিল যে ওদের টিচিংটা খুব ডিপ রুটেড ছিল। যেটা গ্রামার শেখানো হতো, সেটা খুব ভালো করে শেখানো হতো। মানে ইংলিশেও যে গ্রামারটা শেখানো হতো। ইংলিশের গ্রামারটার কথাই বলছি আমি মেইনলি। এটা I এগ্রি। কারণ এখন অবশ্য খুব ডিটেরিয়েট করে গেছে। ইংলিশ মিডিয়ামও যেমন ডিটেরিয়েট করেছে, বেঙ্গলি মিডিয়াম একটা অ্যাপ্লিকেশন লিখতে পারে না এখন কেউ। এটা কিন্তু খুব একটা ইয়ে যদিও আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি বলে খুব একটা আমার মানে অনেকটা উঁচুতে উঠে যেতাম। কিন্তু বেসিক্যালি কিন্তু এটা ছিল। আমি তোমার কিউ থেকে একটা কথা বলি এবং এটা ফ্যাক্ট। ইংলিশ মিডিয়ামে পড়ে আমরা বলিয়ে হয়েছি ইংলিশে, কিন্তু গ্রামারটা উইক। ভীষণভাবে আমি আমার বাবা এখনো যদি চিঠি লেখেন, বাবা কদিন আগে চিঠি লেখা ছেড়েছেন সে অর্থে। বাবার গ্রামার সেন্স আমি গ্রামাটিক্যাল সেন্স আমি দেখেছি। অনেক এগিয়ে। মানে আমার বাবা বয়স ৮৮, বাবা ১০-১২ বছর ১৫ বছর আগে পর্যন্ত সব লিখতেন নিজে। তারপরে somehow আমার উপর একটা আস্থা হয়েছে যে ছেলে অতটা বাজে ইংরেজি লিখবে না বলে আমাকে দিয়েছে।
কিন্তু আমি দেখেছি বাবার ইংরেজি খুবই, মানে এখনো প্রেপোজিশন নিয়ে ঝগড়া করে আমার সঙ্গে। আমার কাকু, বড় কাকু যিনি, আমার বাবার পরের ভাই, হুম। খুব ভালো স্টুডেন্ট ছিলেন। ম্যাট্রিক পাস করেছিলেন খুব ভালো, ফার্স্ট ডিভিশনে অনেক উঁচু র্যাঙ্ক। কিন্তু আর পড়ল না ইংলিশের ভয়ে। অথচ দেখো এটা ইংরেজি ভাবে পড়লো না, কিন্তু এটা কি একটা ব্যাপার ছিল? আমি কিন্তু খুব ভালো ইংলিশ লিখত। আমি অ্যাটলিস্ট আমার কলেজ জীবনে আমি দেখেছি যারা ইংরেজিতে কথা বলছেন, দ্য ফ্লুয়েন্সি, দ্য টার্মিনোলজি, তাদেরকে একটা একটু মানে একটু অন্যভাবে দেখা হতো। হ্যাঁ, এখনো তো আমি লক্ষ্য করে দেখি যে প্রতি হাই হুই পাই পুই করে হ্যাঁ, নানা রকম ইংলিশ বলে। কিন্তু ভুলে ভর্তি। হ্যাঁ, হ্যাঁ, ভুলে ভর্তি। তাতে আমি দে ইংরেজি ডোন্ট বলতেই পারি কেয়ার। না। হ্যাঁ, ওটা কিন্তু একটা দরকার। জানো তো? আমি লক্ষ্য করে দেখেছি আমি ইংরেজি বলতে ভয় পাই। কারণ আমি সবসময় গ্রামার ভাবছি। আমি উচ্চারণ এটা ভাবছি। বাঙালি স্টুডেন্টদের মধ্যে, বাঙালি ছেলে মেয়েদের মধ্যে এটা খুব ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখনো আছে। কারণ আমরা তো বাংলায় ভাবি তারপরে ইংরেজি ট্রান্সলেট করি। হুম, তোমার স্কুলিংটা অন্যরকম বলে তুমি ইংরেজিতে ভাবছো। তুমি বোধহয় ইংরেজিতে ভাবো। ইটস ভেরি ইম্পোর্টেন্ট না? তুমি কি ভাষায় ভাবছো সেটা প্রচন্ড ইম্পোর্টেন্ট। আর আমি নিজে ভুক্তভোগী বলে আমি তো জানি ডিফারেন্সটা কিরকম। পড়ানোর ডিফারেন্সটা যে কতখানি, যে মিশনারিদের কাছে আমি ইংলিশ শিখেছি। আর আমি নিজে ইংলিশ পড়াচ্ছি যখন একটা ইংলিশ মিডিয়াম স্কুল, সো কল্ড ইংলিশ মিডিয়াম স্কুল। সেখানে কিন্তু অনেক তফাৎ পড়ানোর সিস্টেমটার মধ্যে। এই যে ইউসেজ অফ ইংলিশ, এটা আগেও ছিল, সবসময় ছিল। কিন্তু আমি ওই যে বলছিলাম প্রশ্নটা যে আমি যদি ইংরেজি শব্দের ব্যবহার করতে পারি, তার মানে কি আমি অন্যদের থেকে একটু মানে উঁচুতে উঠে গেলাম। হ্যাঁ, এটা একটা ব্যাপার। এখন তো আমি দেখতেই পাই আছে। আগে ছিল না কিন্তু। আগে ছিল না, না? আগে ছিল। আমাদের বাবা কাকারা তো খুব ভালো ইংলিশ জানতেন। হ্যাঁ, আমার বাবা অবশ্য খুব ভালো স্টুডেন্ট ছিলেন, সেটা আলাদা কথা। কাকু একদম পড়াশোনা করেনি বেশি। কিন্তু কাকু খুব ভালো ইংলিশ জানতো, খুব ভালো ইংলিশ লিখতে পারত। হ্যাঁ, এগুলো তাদের চর্চার মধ্যে ছিল। কিন্তু কোনো জাহির ছিল না। এখন খালি জাহিরটাই আছে, এখন চর্চাটা নেই। জাহিরটা এই শিক্ষা, এই যে আমরা বলছি শিক্ষিত, শিক্ষা ইত্যাদি, আমরা অবক্ষয়ের কথা বলছি ইত্যাদি নানান কিছু বলছি। তখনকার দিনে শিক্ষিত মানুষের ডেফিনেশন, এখনকার দিনে শিক্ষিত মানুষের ডেফিনেশন অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আমি যদি বেসিক তুমি এতদিনকার পৃথিবী দেখার অভিজ্ঞতা এবং টিচার অভিজ্ঞতা থেকে শিক্ষাটা কি? আমরা শিক্ষাটা কিভাবে দেখা উচিত? সেক্ষেত্রে তোমার ওভারঅল পার্সোনালিটিটা কেমন হয়েছে সেটা হলো শিক্ষা। পুঁথিগত শিক্ষাটাই শেষ কথা নয়। এমন অনেকে আছে যে খুব বড় ডিগ্রিওয়ালা কিন্তু ব্যবহার খুব খারাপ। মানে খুব বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথাবার্তার সময় কারোর সঙ্গে এ নিজেকে খুব একটা জাহির করার, এটা খুব আছে। নিজেকে জাহির করে যে আমি এটা জানি। হ্যাঁ? আর তুমি খুব নিচু আমার চোখে। এরকম অ্যাটিটিউড একটা থাকে অনেক শিক্ষিত লোকের মধ্যে। সো কল্ড শিক্ষিত লোকের মধ্যে। সেটাকে তো শিক্ষা ধরা যায় না। এটা কি আগেও ছিল এরকম এই হ্যাঁ, ছিলই ট্রেন্ডটা? তো। ছিলই তো। তো এটা কমন রয়েই গেছে। এখন অনেক বেশি হয়েছে। অনেক বেশি হয়েছে আগের থেকে। আমি বড় প্রমাণ করার একটা উপায় হচ্ছে আরেকজনকে ছোট দেখানো। এটা বোধহয় ট্রেন্ড। ট্রেন্ড। এই যে যদি দুটো শিক্ষিত সমাজই ধরি আমি দুটোই মানে ইকুয়ে, তখনকার দিনের শিক্ষিত সমাজ যেটা আমি বলছি, আর এখনকার দিনের মধ্যে মেন কি তাহলে পার্থক্যটা কি ব্যবহারের? না কি? মানে আমি ধরো তুমি একটু 80s এর কথাই বলো। 80s আর আজকে 40 বছর কেটে গেছে। 24 এটা 40 বছর আমি ধরি। which will be like এ হ্যাঁ, এখন তো খালি জাহির করার যুগ এসছে পিনাকি। কিরকম? তুমি তুমি কিভাবে দেখছো সেটা? এই যে একটু আগেই আমরা যেটা আলোচনা করলাম যে বাবা-মায়ের ব্যাপারটা। এই যে কম্পিটিশন বাচ্চাদের মধ্যে এগুলো ঢুকেছে। এখন তো খালি জাহির করার ব্যাপার। একটা বাচ্চা কেন জানতে চাইবে যে আমার BMW আছে, তোমার কি গাড়ি আছে? বাপ-মার থেকে ইনকালকেট হয়েছে। আর এই জাহির করা মানে এই যে দৌড়নোটা, র‍্যাট রেস যেটা আরম্ভ হয়েছে, সেটা তো ওই জাহির করার ব্যাপার। তুমি কতটা শিক্ষিত সেটা তো বড় কথা না। তুমি অল্প শিক্ষিত হয়ে তুমি অনেক কিছু করেছো। সেটাই হলো আসল। তাই না? এখন আর শিক্ষার মানে তুমি শিক্ষার মান মাপে কোথায়? নেই, নেই। একটা খুব আমরা অবজার্ভ এই যে করেছি। শিক্ষকরা সম্মানটা পেতেন, হুম, তাই না?
এটা তো শুধু তাদের পুঁথিগত শিক্ষার জন্য নয়, তাদের ব্যবহারের জন্য, তারা কিভাবে ছাত্রদের চোখে ব্যবহার করতেন, তার তার জন্যই তারা রেসপেক্টটা পাচ্ছেন, তাই না? কিন্তু তুমি এখন কোথায় পাবে সেটা? কোথায় পাবে? নেই তো। তাই শিক্ষার মান সব দিকেই নেমে গেছে। আচ্ছা, এইবার একটা মানে যে তুমি একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকেই যাচ্ছ চাকরি করতে, ধরে নিচ্ছি বেশিরভাগই, আমি একটু মহানগর টাইপের প্রশ্নটা করছি, তখন তো শাড়ি পরেই যাচ্ছ, তুমি শাড়ি পরেই যাচ্ছ, যা যা তখন কি এরকম মানে অন্য কোনো পোশাক আশাক খুব কিছু মানে মাপকাঠি ছিল মহিলাদের ক্ষেত্রে, না ওই শাড়ি? আরে, আমি তো যেদিন কলেজে ঢুকেছি, স্কুল ফাইনাল পাস করে সেদিন থেকে শাড়ি পরছি। আমি শাড়ি ছাড়া কোনোদিন কিছু পরিনি, আজ অব্দি না। না সেটা ঠিক আছে, এক একজনের মানে ওরকম ভাবে কিছু কনজারভেটিভ ফ্যামিলি তো অন্য কিছু থাকার কথাও নয়, তবু পরে যত সময় গেছে তত হয়েছে আর কি। আরেকটা কথা আমরা জিজ্ঞেস করি, এটা এখনকার কনটেক্সটে জাস্ট একটু এগিয়ে রাখছি, এটার সঙ্গে আহ, নয়, রিলেটেড নয়, যে অদ্ভুতভাবে কদিন আগে বাংলাদেশে 2024 সালে দাঁড়িয়ে আমরা দেখছি যে একটা একটা চেঞ্জ হলো, খানিকটা আমরা টের পাচ্ছি, খানিকটা আমরা নানা রকম থিওরি দিচ্ছি। দেন 1971-এর গল্পটাও মোটামুটি তুমি খানিকটা দেখেছো, পুরোপুরি না? তোমার কিছু মনে হচ্ছে দুটো ডিফারেন্স বা দুটো রেক বা কি, মানে এটা অদ্ভুত না, 1971-এ যে বঙ্গবন্ধুর মাথায় করে করে বাংলাদেশ হলো, আজকে 2024-এ তার কন্যাকেই তো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে তিনি নাকি খুব অনেক অন্যায় অবিচার করেছেন ইত্যাদি ইত্যাদি। তোমার কিছু মনে হয়, যেহেতু তোমাদের আদি বাড়ি একটা বাংলাদেশের সঙ্গে একটা রুট আছে, তোমার কি মনে হয় এটা পুরোটা দেখে? দেখো, এটা তো আমার মনে হচ্ছে যে ছাত্রদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে আহ, আহ, কিরকম ভাবে বলবো, হঠাৎ করে ওদের মধ্যে একটা বিদ্বেষের ভাব জেগে ওঠে। আমরা এটা জানি না এখন পর্যন্ত যে এটার রুটটা কি, কোথা থেকে হঠাৎ করে এরকম এটা আফিভিলটা শুরু হলো। হ্যাঁ, কিন্তু একটা জিনিস সেটা সেম, যেরকম আমাদের হয়েছিল, যখন শুরু হয় তখন একটা এক্সট্রিমে চলে যায়, কোনো প্ল্যানিং বা ভাবনা চিন্তা তার মধ্যে থাকে বলে আমার মনে হয় না। হঠাৎ শুনলাম বাংলাদেশে এরকম মারামারি কারণ, তার পেছনে কি কারণটা কি আমরা তো সেটা জানি না এখন। আবেগ। এটাই হচ্ছে কথা। আর যখন না আবেগটা শুরু হয় তখন এক র্যান্ডম হতেই থাকে। ছোঁয়াচে। এই মূর্তি ভাঙা টাঙা বলে এই তো নকশাল থেকেই ওরা শিখেছে, এগুলোর তো কোনো যুক্তি নেই। তাই না? খুবই কষ্ট লাগছে দেখে, কিন্তু খুব খুব খারাপ লাগছে। তুমি বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছো, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছো, মানে এটা খুব এক্সট্রিমিস্ট একটা গল্পের দিকে আমাদের এখানে ঠেলে দেয়, নকশাল আমলে তাই হয়েছিল। তাই না? হ্যাঁ, মূর্তি ভাঙা তো এই সময় শুরু হলো। মূর্তি ভাঙাটা বেসিক্যালি ওই তুমি ঈশ্বরকে ভেঙে ফেলছো, এরকম মানে গড তুমি এরকম তৈরি করেছো সেই মানুষকে, এরকম টাইপের একটা গল্প।